হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বান্ধবগড়ে আজ আমাদের দ্বিতীয় দিন। একদম সকাল সকাল রওনা দিলাম জঙ্গল সাফারির উদ্দেশ্যে। যেহেতু জানুয়ারি মাসের প্রথম দিকে শীতকাল হওয়ার জন্য এখনও কিন্তু ভোরের আলো সেভাবে ফোটেনি। গত পর্বে আপনাদের দেখিয়েছি কলকাতা থেকে আমরা কিভাবে কাটনি পর্যন্ত পৌঁছালাম এবং কাটনি থেকে উমারিয়া এবং উমারিয়া থেকে আমরা অটো ধরে কিভাবে পৌঁছে গেলাম বান্ধবগড়ের একদম টালা জোনের কাছে। কলকাতা থেকে বান্ধবগড় কিভাবে পৌঁছাবেন সেই সংক্রান্ত যদি তথ্য লাগে তবে আগের ভিডিওটা কিন্তু আপনারা দেখতে পারেন, লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। বান্ধবগড় টাইগার রিজার্ভের তিনটে কোর জোন রয়েছে: টালা, মাগাদি এবং খিটৌলি। কোর জোন মানে জঙ্গলের একদম ভেতরের এরিয়া, আর বাফার জোন হলো সেই জঙ্গলের ভেতরের এরিয়ার সারাউন্ডিং কিছুটা পোর্শন। তো আমরা জঙ্গল সাফারি করব কোর জোনেই, আর আজকে আমাদের কোর জোন হলো মাগাদি। বান্ধবগড়ের তিনটে জোন আলাদা হলেও এদের কিন্তু সাফারি স্টার্ট হয় টালা টিকিট কাউন্টারের কাছ থেকেই। টালা টিকিট কাউন্টারের কাছ থেকে সবচেয়ে সামনে হলো টালা জোন, তারপরে রয়েছে খিটৌলি এবং সবশেষে রয়েছে মাগাদি জোন। আমাদের জিপসি টিকিট কাউন্টার থেকে পিক আপ করে এগিয়ে নিয়ে চলল মাগাদি গেটের দিকে। টালা টিকিট কাউন্টার থেকে মাগাদির মেন এন্ট্রি চেকপোস্ট পর্যন্ত দূরত্ব প্রায় 6 কিলোমিটার। দেখতে দেখতেই আমরা এই 6 কিলোমিটার অতিক্রম করে পৌঁছে গেলাম মাগাদি গেটের চেকপোস্টের কাছে। এখানেই সমস্ত পারমিট চেক হবে, তারপর এক এক করে ঢুকতে দেওয়া হবে। মেন রোড থেকে সাইডে মানে আমাদের গেটের দিকে ঢুকে এখানে একটা চেকপোস্ট রয়েছে। এই চেকপোস্টের মধ্যে সব ডকুমেন্টসগুলো চেকিং হচ্ছে, পারমিটগুলো চেকিং হচ্ছে। এরপর এক করে সব গাড়িগুলো মেন কোরজনের ভিতরে ঢুকবে। 6:45 বাজে। পারমিট সমস্ত কিছু চেকিংয়ের পর আমরা এখন আস্তে আস্তে ভেতরের দিকে এন্ট্রি করছি। এরপরে কোর জোন স্টার্ট হয়ে গেল, আর আমাদের মেন সাফারিও এখন থেকে শুরু। বান্ধবগড় টাইগার রিজার্ভের একটা বিশেষত্ব হলো এখানে পাহাড়ি অঞ্চলও কিছু রয়েছে, আবার কিছু কিছু সমতল জায়গাও রয়েছে। তাই এই সাফারির বিভিন্ন সময়ে আমরা পাহাড়ি অঞ্চলের মধ্যে দিয়েও যাব, আবার কখনো কখনো সমতল রাস্তা দিয়েও সাফারি করব। আর্লি মর্নিংয়ের দিকে বাঘেরা মুভমেন্ট করে, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যায় বা কখনো কখনো শিকারের খোঁজেও বেরোয়। তাই জঙ্গলে ঢুকেই আমরা শুরু করলাম বাঘের খোঁজ, কারণ আরেকটু বেলা বেড়ে গেলে, রোদ বেরিয়ে গেলে তখন কিন্তু বাঘ আর মুভমেন্ট করে না, এক জায়গায় বসে যায়, তখন আর বাঘের সাইটিংয়ের চান্স কম থাকে। বাঘের খোঁজে আমরা এগিয়ে চলেছি। আমাদের গাড়ি কিন্তু হরিণ বা অন্যান্য প্রাণী দেখে দাঁড়াচ্ছে না। তার কারণ এটাই, এই সময়টা পেরিয়ে গেলে মানে আর্লি মর্নিংয়ের সময়টা পেরিয়ে গেলে বাঘের মুভমেন্ট কমে যায়, আর বাঘ দেখার চান্সটাও কমে যায়। ড্রাইভার এবং গাইডের কথায় এরকম হরিণ বা হরিণের ঝাঁক প্রচুর দেখা যাবে, কিন্তু বাঘ দেখার চান্স একবার বেরিয়ে গেলে বাঘ কিন্তু আর দেখা যাবে না। কিছু দূর এগিয়েই আমরা দেখতে পেলাম দিনের ফার্স্ট ফ্রেশ বাঘমার্ক। যদিও আমাদের ভাগ্যটা খারাপ, এই বাঘটা জাস্ট ওয়াটার বডি থেকে উঠে জঙ্গলের নো এন্ট্রি জোনের দিকে চলে গেছে। মানে আমাদের জন্য নো এন্ট্রি, বাঘেদের জন্য নয়। 2011-র পর থেকে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী ন্যাশনাল পার্ক বা টাইগার রিজার্ভগুলোতে মাত্র 20% এরিয়ায় ট্যুরিস্টদের জন্য খোলা থাকে, বাকি 80%-এ কিন্তু ট্যুরিস্টদের যেতে দেওয়া হয় না। প্রায় 40-45 মিনিট হয়ে গেছে আমরা জঙ্গলে ঢুকে সাফারি স্টার্ট করেছি, কিন্তু এখনও পর্যন্ত বাঘের কোনো রকম দেখা পায়নি। যদিও স্পটেড ডিয়ার অনেক পরিমাণেই দেখা যাচ্ছে, কখনো দলে বা কখনো একা একাও স্পটেড ডিয়ার দেখতে পাচ্ছি ঘুরে বেড়াচ্ছে। यहीं बेरियल क्या है बेरियल। हाँ अंदर साइड यहाँ से चल के गई ना। এই গাড়ির ড্রাইভার বলল বাঘ নাকি একটু আগেই এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে জঙ্গলের ভেতরের দিকে গেছে। শোনা মাত্রই আমাদের জিপও দৌড়ালো সেই দিকেই, যদি বাঘ দেখা যায়। কিছুটা এগিয়েই দেখতে পেলাম জঙ্গলের ভেতর থেকে বেশ কিছু অ্যালার্ম কল চলছে।
মাংকি কল করছে, মানে আশেপাশেই আছে। বাঘ তো নয়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখলাম জঙ্গল থেকে বেশ কিছু হাতি পারাপার করে অন্য জঙ্গলের দিকে যাচ্ছে। वो आगे वो हाथी जा रहा है, वो हाथी आ रहे আরে बहुत ही दो दो तीन हैं, बड़े हैं झुंड से, एक दो तीन, बहुत सारे हैं। अरे बाप रे, वेरी नाइस। বান্ধবগড়ে বাঘ দেখার চান্সেস খুব বেশি, কিন্তু হাতি দেখা খুবই রেয়ার। তাই বান্ধবগড়ে এসে হাতি দেখতে পেয়ে আমাদের বেশ ভালোই লাগছিল, তাও একসাথে একটা দল পুরো। এই হাতিগুলো সাধারণত অন্যান্য জঙ্গল থেকে মাইগ্রেট করে, এখানে বেশ কিছুদিন থাকে, আবার এখান থেকে অন্য জঙ্গলে চলে যায়। এই হাতিগুলো কিন্তু বান্ধবগড়ের স্থায়ী বাসিন্দা নয়। হাতির দলকে বেরোতে দেখে আমরা ভাবলাম এই অ্যালার্ম কলগুলো মেবি হাতিগুলোর জন্য হচ্ছিল, কিন্তু হাতিগুলো পেরিয়ে যাওয়ার পরও অ্যালার্ম কল কিন্তু বেশ কিছুক্ষণ ধরে কন্টিনিউ ছিল। तो शेर है, शेर तो बाघ। প্রায় আধ ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম, তাও কিন্তু কোনো রকম বাঘের সাইটিং হলো না। অনেকক্ষণ ধরে অ্যালার্ম কলগুলো আসছিল, কিন্তু কোনো রকম বাঘ বেরোয়নি। ঠিক এই জায়গাতেই একটা লেপার্ড গাছের উপরে কিছুক্ষণ আগে ছিল, জাস্ট কিছুক্ষণ আগেই নেমে জঙ্গলের ভিতরে দিয়ে গেছে। यहाँ पर कह रहे थे लेपर्ड है ना, लेपर्ड पूछ बीच पेड़ से नीचे भागा है, उत्तम को दिखा है। हाँ बताया उसने। अब मैं आया तब तक वो वाइन हिल रही थी। हाथी के साथ पकड़ रहा है, हाथी यहाँ खूब चिल्ला था, निकल गए हम पे यहाँ पे चल देखा नहीं। पंजा थे वहां से आए, यहाँ कॉल हो रही है रोड में वाली रोड से पंजे आए थे, चरकवा से पूरा ऐसे आई है, बैरियर से अंदर घुस गए, यहाँ कॉल हो रही है। वहाँ तेंदुआ तो पेड़ में चढ़ा था, आगे नहीं देखा, तेंदुआ पेड़ में बैठा था। আবার আরেক জায়গায় বাঘ দেখতে পেলাম, কিন্তু বাঘের দেখা এখনো মিলল না। যেখানেই বাঘের পাগমার্ক বা অ্যালার্ম কল শোনা যাচ্ছে, সেখানেই দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করছি, কিন্তু এখনো পর্যন্ত আমাদের লাক ফেরেনি। একটাও বাঘ নজরে পড়লো না আমাদের, লেপার্ডও দেখতে পেলাম না। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, জঙ্গল সাফারিতে গিয়ে অ্যানিমাল সাইটিং বা টাইগার সাইটিং হওয়াটা কিন্তু সম্পূর্ণ লাকের ব্যাপার। লাক ভালো না থাকলে কিন্তু আপনি কোনো অ্যানিমেলই দেখতে পাবেন না, আবার লাক ভালো থাকলে একসাথে 5-6টা বাঘও দেখতে পারেন, যেমনটা আমাদের হয়েছিল পান্না টাইগার রিজার্ভে, যেখানে আমরা একটা মা টাইগার এবং তার সাথে 4টা বেবি টাইগারকে দেখেছিলাম। সেই ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, সেই ভিডিও কিন্তু আপনারা দেখতে পারেন।
তবে টাইগার সাইটিং এর ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপারও হলো কোন টাইমে আপনি সাফারি করতে যাচ্ছেন, মানে বছরের কোন সময়ে জঙ্গল সাফারি করবেন। এক্ষেত্রে সবচেয়ে বেস্ট টাইমিং হলো সামার টাইম, মানে এপ্রিল, মে, জুন। এই টাইমে গেলে কিন্তু টাইগার দেখার চান্স প্রায় 99% ধরতে পারেন। 1% ব্যাড লাকও হয়, যেখানে সামার টাইমে গিয়েও আপনারা সাফারিতে টাইগার নাও দেখতে পারেন। তবে আরও একটা ব্যাপার রয়েছে, একটা সাফারি করেই যে আপনি বাঘ দেখতে যাবেন এরকমটাও কিন্তু নয়। অন্ততপক্ষে 3 থেকে 4টা সাফারি করতে হবে, তাহলেই আপনার বাঘ দেখার চান্স কিন্তু শিওর হবে। আদারওয়াইজ আপনি একটা সাফারিতে দেখতেও পারেন, আবার নাও দেখতে পারেন। पानी पिया गया है। শীতকালের সময়ে বাঘেরা মুভমেন্ট বেশি করে, তাই বেশিরভাগ লোকই টাইগার সাইটিং যারা করছে তারা দেখতে পাচ্ছে জাস্ট জঙ্গলের ভিতর ঢুকছে, তার আগের মোমেন্টটাতেই দেখতে পাচ্ছে। অনেকক্ষণ ধরে কিন্তু দেখতে পারছেন না ম্যাক্সিমাম লোকেই। देखा आपने? वो बस ऐसे ही अंदर जाते हैं, थोड़ी लेट हो गए। আবার সেই পাগমার্ক, কিন্তু বাঘের দেখা এখনও নেই। লোকের মুখ থেকে শুনতে পারছি যে বাঘের মুভমেন্ট হচ্ছে, কেউ কেউ একটু একটু দেখতে পারছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত স্পষ্ট করে দেখতে পাইনি বাঘ। चीतल कितना अंदर से बोल आगे निकल बोला टाइगर बोल रहा है আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি তার সামনে জঙ্গলে একটা বাঘ ভিতর ভিতর দিয়ে যাচ্ছে। বাঘের মানে গুড়ানোর আওয়াজ আমরা একটু আগেই যা শুনতে পেলাম, কিন্তু অনেকটা মানে ঘন জঙ্গল বলে দেখা যাচ্ছে না এখনো। জাস্ট এখানে দাঁড়িয়ে ওয়েট করছি, যদি বেরায় এখান দিয়ে তাহলে দেখা যাবে। দেখা যাক কি হয়। ঠিক এই জঙ্গলটার ভিতরের দিকেই কোথাও বাঘটা হেঁটে বেড়াচ্ছে। যদিও এখানে অনেকক্ষণ দাঁড়িয়েও বাঘ কিন্তু শেষ পর্যন্ত বেরোয়নি, তাই অগত্যা আমরা রওনা দিলাম অন্যদিকে। बस आँखों से बोला था आप सही सुने हो, वो अंदर हम लोग भी खड़े थे पीछे, जिसके पास खड़े थे, तो वो इस तरफ ही है। एक बार ये कहते सुनते नहीं है, मैं सुन परेशान। हम गए हैं तो वहाँ बस आँखों से बोला था उठे एक तो बाघ यहाँ तो यहाँ कहाँ आ गए? चीतलो बोली थी ना इनकी। मैं इसलिए यहाँ आया कि कहीं यहाँ से नक न जाए, ये वाले में गाड़ी लगा लगी बीच में एक ठो आगे नहीं वो तिराहा के फीमेल पास। तो वहाँ बोलते हैं तो वहाँ भी बोला। वही 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 तो फीमेल है इस वाले टाइप में। नहीं हाँ वो दिखी है ना दिखिए ना देखिए मैं बता तो रहा हूँ। तिराहा वो वाले टर्निंग से सीधे यहाँ पे कट गई तो वो बोला था कि हम ओके फॉलो करें ना पूरा हाँ, पूरा फॉलो करता है तो ये नाला के उस पार तक आ गई, उसी पार है। अच्छा तो इसका तो अब पंजा ये है, तो पता फिर नहीं मेल कौन होगा। सा बाघ है ये ये। मेल है। যদিও বাঘ দেখার সৌভাগ্য আজকে হয়নি, তবে হাতি এই নিয়ে দ্বিতীয়বার আমরা দেখছি। এবারে তবে সিঙ্গেল হাতি এবং দাতাল বা মেল হাতি। দাতাল হাতি যদি সিঙ্গেল হয় খুবই ডেঞ্জারাস হয়, কারণ এই সিঙ্গেল দাতাল হাতির কিন্তু গাড়ির উপর অ্যাটাকের চান্স থাকে।
তাই সাফারিতে কখনো যদি সিঙ্গেল হাতি দেখেন তাহলে কিন্তু যথেষ্ট দূরত্ব বজায় রাখবেন, কারণ যে কোনো সময় এরা কিন্তু চার্জ করে দেয়, আর সেক্ষেত্রে কিন্তু বিপদ হয়ে যেতে পারে। ये शेर से डरता है? ये नहीं डरता तो शेर इससे डरता है। मतलब टाइगर टाइगर ये खाते हैं नहीं है सारे दौड़ाता है। ये मेल है, देखिए इसके दांत है ना। अकेला क्यों, बाकी का नहीं अगल बगल। Just have to be prepared because रुको रुको गाड़ी पे বেশ কিছুক্ষণ ধরে এই হাতির কার্যকলাপ দেখলাম, তারপর আবার আমরা রওনা দিলাম অন্যদিকে। বেলা প্রায় অনেকটাই হয়ে গেছে, প্রায় 9:30 বাজে, তাই বাঘ দেখার চান্স এবেলার মতো আর নেই। মাগাদি জোনের ভেতরে একটা জায়গার মধ্যে এলাম, যেখানে একটা ঘেরার মধ্যে বেশ কিছু দোকানপত্র আছে, প্লাস টয়লেটও আছে, যেখানে টয়লেট চাইলে টয়লেট করতে পারেন। তারপরে দেখলাম এখানে একটা কাইন্ড অফ ফোক ডান্স এখানে করছে এখানকার লোকাল লোকরা, তো এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ এই মানে এটা উপভোগ করতে পারেন, তারপরে আবার জঙ্গলের মধ্যে ফিরে যেতে হয়। এটা যে গ্রাম, সেই গ্রাম এরিয়ার কাছাকাছির দিকে। এখানে ম্যাগি, চা বা টুকটাক খাবার দাবার এখানে কিন্তু কিনতে পাওয়া যাচ্ছে, আপনারা কিনে এখান থেকে চাইলে টিফিনটা সেরে নিতে পারেন। আমরা একটা ব্যাগি অর্ডার করলাম, বললো গাড়িতেই দিয়ে যাবে, 40 টাকা নেবে। গরম আছে। এই যে আমরা ম্যাগিটা অর্ডার করেছিলাম, এরকম ছোট্ট কন্টেনারের ছোট্ট এই বাটিগুলো হয়, কাগজের বাটি, সেটাতে করে ম্যাগি দিয়ে গেল। এটা 40 টাকা দাম। এই পর্যন্ত জঙ্গলে অনেকগুলো চিতল হরিণ দেখলাম, সাম্বার ডিয়ারও দেখলাম, আর হাতির পুরো একটা দল ছিল, হাতির দলটা তো দেখলাম, আর আরেকটা সিঙ্গেল হাতি দেখলাম, কিন্তু বাঘের অনেকবার মানে গুড়ানোর আওয়াজ শুনতে পেলেও বাঘ কিন্তু দেখতে পেলাম না। যতগুলো গাড়ির সাথে দেখা হলো সবাই বাঘের আওয়াজ শুনতে পেয়েছে, কিন্তু খুব একটা বা দুটো মানে জিপ মানে দেখতে পেয়েছে বাঘকে, এবং সেটা ওই যাওয়ার সময় মানে জাস্ট জঙ্গলে ঢুকে পড়ছে সেই রকম টাইমে। মানে ওপেন রাস্তায় হাঁটার মানে যে দেখাটা, সেটা কিন্তু আজকে কোনো জিপই প্রায় দেখতে পায়নি। কি আর বলবো, ব্যাড লাক। এখন তো প্রায় টাইম হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে হচ্ছে অ্যারাউন্ড 10টা 11, আর 1 ঘন্টার মধ্যে গাড়ি এখান থেকে বাইরে বেরিয়ে চলে যাবে। তো দেখি এর মধ্যে যাওয়ার পথে যদি কোথাও দেখা মেলে তাহলে তো আপনারা দেখতেই পাবেন, আর না হলে ব্যাড লাক, কালকে সাফারিতে আবার ট্রাই করতে হবে, যদি দেখতে পাই তো ভালো, না হলে আর কিছু করার নেই, আবার চলে যেতে হবে অন্য জায়গায়। এই ম্যাগিটা কিন্তু খেতে খুবই ভালো করেছে, কিন্তু যে একটা দুঃখ রয়ে গেল, এখনো পর্যন্ত বাঘ দেখতে পেলাম না। বাঘের গর্জন এরাও অনেক শুনেছে, আমি কিন্তু সেটা শুনতে পাইনি, এটাও আমার একটা দুর্ভাগ্য। যাই হোক, দেখা যাক আর বাঘ দেখতে পাই কি। এই বান্দরবনে কিন্তু 50 বছর আগে প্রচুর হোয়াইট টাইগার পাওয়া যেত, মানে ওয়ার্ল্ডের ফেমাস ছিল এরকম হোয়াইট টাইগার এখানে পাওয়া যাবে বলে। রেওয়ারের মহারাজা প্রথম কিন্তু এখানে হোয়াইট টাইগার মোহনকে শিকার করেছিল, সেটাকে এখনো স্টাফও করার হয়েছে, এখানে একটা মিউজিয়াম আছে সেখানে। মানে আমাদের ভাগ্য এতটাই খারাপ, ওয়ার্ল্ডের সব থেকে বেশি ডেনসিটি টাইগার কিন্তু এখানেই আছে, একমাত্র বান্দরবনে। কিন্তু ভাগ্য এতটাই আছে খারাপ যে আমরা চোখের সামনে মানে জঙ্গলের পেছনে আওয়াজ শুনতে পেয়েও কিন্তু চোখের সামনে দেখতে পেলাম না বাঘ। এখনের মতো আমাদের সাফারি প্রায় শেষ, এবার বেরিয়ে যাওয়ার পালা। ধীরে ধীরে আমরা গেটের দিকে রওনা হলাম।
আর দেখতে দেখতেই গেটে পৌঁছে গেলাম এবং এখান থেকে বেরিয়ে সোজা চলে গেলাম টালা টিকিট কাউন্টারের কাছে। তো সকালে সাফারি করে জাস্ট একটু আগেই ফিরলাম, আর আজকে ফিরে আমরা আমাদের হোটেলটা চেঞ্জ করে নিলাম। আগের দিন যে হোটেলে ছিলাম সেটা পাবন হোটেল ছিল, সেটাও মানে ভালো হোটেল, 1200 টাকার মধ্যে খুব ভালো হোটেল, কিন্তু একটু পুরনো ছিল, সেই জন্য আমরা ভাবলাম আরেকটা নতুন হোটেলে ট্রাই করে দেখি এই হোটেলটা কেমন। আজকে আমরা আছি বান্ধবসরায় হোমস্টেতে। এই হোটেলটাও মোটামুটি ভালো। এটার যে প্রাইসিং পড়ছে আমাদের 1500 টাকা, 1500 টাকায় ডাবল বেডরুম। একবার রুম টোরটা আপনাদের করিয়ে দিই, দেখে নিন। তো এইটা হলো সেই রুমটা, ডাবল বেডরুম। এখন যেহেতু শীত তাই এসির কোনো ব্যাপার নেই। জেনারেলি গরমকালে যদি এসি থাকে তাহলে মেবি 200 টাকা চার্জেস বেশি হতে পারে। আর এখানে ডাবল বেড রয়েছে আর টাইলস ফ্লোরিং, দু সাইডে এক সাইডে একটা সাইড টেবিল দেওয়া রয়েছে, আর এই পাশে একটা চেয়ার রয়েছে, আর এখানে ব্যাগপত্র রাখার জায়গা, এখানে একটা বড় মিরর, তার সাথে এই হলো অ্যাটাচ টয়লেট। টয়লেটটা একদম নতুন, পরিষ্কার পরিচ্ছন্ন, সামনে একটা মিরর, বেসিন আর গিজার অ্যাভেলেবেল রয়েছে। তো এটা ছিল আমাদের মাগাদি জোনের প্রথম সাফারি। এরপরে আমরা বাকি দুটো জোন মানে টালা এবং খিটাউলিতেও সাফারি করেছি। সেই ভিডিওগুলো আগামী পর্বগুলোতে থাকবে, সেই ভিডিও আপনারা দেখতে কিন্তু ভুলবেন না। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে বন্ধুরা আগামী ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন এবং আপনাদের দিনটি খুব ভালো কাটুক।